হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ওয়েট ফর জব। আজকে তোমাদের জন্য জিওগ্রাফির একটা স্পেশাল ক্লাস নিয়ে চলে এসেছি। দেখো, আজকে আমরা আলোচনা করব ভারতের জিওগ্রাফি সম্পর্কে, যেখানে ভারতের বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশ, যেগুলো আমাদের যে প্রাকৃতিক অঞ্চল, নদ নদী থেকে আমরা প্রশ্ন আলোচনা করব। আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক অবশ্যই দিও। তো চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন কি বলেছে, নিচের কোনটি ভারতের দীর্ঘতম হিমবাহ? দেখো, ভারতে অসংখ্য হিমবাহ রয়েছে, যেগুলো আমাদের উত্তর দিকে এবং উত্তর পূর্ব দিকে যে হিমালয়কে বেস করে গঠিত হয়েছে। এই হিমবাহ চারটে অপশন রয়েছে: সিয়াচেন, জেমু, কোলহাই এবং পিন্ডারি। তো এর মধ্যে দেখো, প্রত্যেকেই জানি যে ভারতের দীর্ঘতম হিমবাহ, যেটা ভারতের উচ্চতম হাইয়েস্ট ব্যাটেল ফিল্ড, সেটা হচ্ছে সিয়াচেন। তো ভারতের দীর্ঘতম হিমবাহ হলো সিয়াচেন, যেটা কারাকোরাম পর্বতের মধ্যে অবস্থিত, প্রায় ৭৬ কিলোমিটার দীর্ঘ রয়েছে। এটা আমাদের হাইয়েস্ট ব্যাটেল ফিল্ড। এখানে ভারতের জওয়ানরা এখানে রয়েছে, যারা ভারতকে প্রোটেক্ট করছে। ওকে, খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন ছিল। পরবর্তী প্রশ্ন, কোন নদীর তীরে কোটা শহরটি অবস্থিত? দেখো, কোটা রাজস্থানে অবস্থিত একটা গুরুত্বপূর্ণ শহর, যেখানে দেখবে প্রচুর লোকেরা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিতে যায়। কোটা শহর। চারটে অপশন রয়েছে: সোন, যমুনা, চম্বল এবং লুনি। তো এক্ষেত্রে অ্যান্সার হবে চম্বল। তো কোটা চম্বল নদীর তীরে অবস্থিত। যে চম্বল নদী ভারতের অন্যতম পরিষ্কার একটা বহুবর্ষজীবী নদী, যার উৎপত্তি জনপ্রাবে মাউন্টের দক্ষিণে মধ্যপ্রদেশের বিন্ধ্য রেঞ্জের ঢালে। মানে মধ্যপ্রদেশ থেকে উৎপন্ন হয়ে প্রবাহিত হয়ে রাজস্থানের মধ্য দিয়ে কিন্তু গিয়েছে। তো খুবই ইম্পর্টেন্ট একটা রিভার। পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে, আমাদের চ্যানেল ওয়েট ফর জব থেকে তোমরা পাচ্ছ দুটো স্টাডি ম্যাটেরিয়াল: বিষয়ভিত্তিক এমসিকিউ জিকে এবং ম্যাথমেটিক্স এর অধ্যায় ভিত্তিক সমাধান। বিষয়ভিত্তিক এমসিকিউ জিকে বইতে তোমরা পাচ্ছ ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি, সাধারণ জ্ঞানের এমসিকিউ উইথ এক্সট্রা ইনফরমেশন। আর ম্যাথমেটিক্স বইতে তোমরা পাচ্ছ প্রত্যেকটা চ্যাপ্টারের শর্টকাট পদ্ধতিতে কিভাবে তোমরা সলিউশন করতে পারবে। এই দুটো বই তোমরা নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অবশ্যই পারচেজ করে নিতে পারো। মাত্র 250 টাকায় তোমরা ফ্রি হোম ডেলিভারি পেয়ে যাবে। তাহলে আজকেই স্টাডি ম্যাটেরিয়াল গুলো পারচেজ করে নাও এবং নিজেদের প্রস্তুতিকে চূড়ান্ত করে নাও। চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। পরবর্তী প্রশ্ন বলেছে, কোন রাজ্যে বসবাসকারী তপশিলি জাতির জনসংখ্যা সবচেয়ে বেশি? তপশিলি জাতি মানে এসসি বা শিডিউল কাস্টের কথা বলা রয়েছে। চারটে অপশন রয়েছে: কর্ণাটক, উড়িষ্যা, ঝাড়খণ্ড এবং মধ্যপ্রদেশ। তাহলে কোন রাজ্যে তপশিলি জাতির জনসংখ্যা সবচেয়ে বেশি? দেখো, এক্ষেত্রে অ্যান্সার হবে মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশ ভারতের যে রাজ্যে সবচেয়ে বেশি ফরেস্ট রয়েছে, সবচেয়ে বেশি ন্যাশনাল পার্ক রয়েছে, সেখানে তপশিলি জাতির সংখ্যা সবচেয়ে বেশি। 2011-এ আমাদের লাস্ট সেন্সাস বা আদমশুমারি হয়েছে, সেখান অনুযায়ী মধ্যপ্রদেশে প্রায় 1.6 crore তপশালী উপজাতির জনসংখ্যা রয়েছে, যা রাজ্যের জনসংখ্যার 21%। আর উড়িষ্যা দ্বিতীয় তপশিলি জাতির জনসংখ্যার মধ্যে রয়েছে। ওকে, চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। ইম্ফল কোন রাজ্যের রাজধানী? দেখো, আমাদের যে নর্থ ইস্টের একটা ম্যাপ তোমরা দেখতে পাচ্ছ, যেখানে আমাদের যে নর্থ ইস্টের যে সেভেন সিস্টার্স মানে সাতটা যে রাজ্য রয়েছে, তার ম্যাপ আমাদের দেওয়া রয়েছে। এবং এটা আমরা কিন্তু প্রচুর ভুল করে থাকি। চারটা অপশন রয়েছে: মণিপুর, নাগাল্যান্ড, মেঘালয়, অরুণাচল প্রদেশ। তো দেখো, এর মধ্যে ইম্ফল কোন রাজ্যের রাজধানী? দেখো, মিজোরামের যে রাজধানী সেটা কিন্তু আইজল, ত্রিপুরার রাজধানী আগরতলা, নাগাল্যান্ডের রাজধানী কোহিমা, অরুণাচল প্রদেশের রাজধানী ইটানগর, সিকিমের রাজধানী গ্যাংটক, আর আসামের রাজধানী গুয়াহাটি, মেঘালয়ের রাজধানী শিলং। তাহলে ইম্ফল কোথাকার রাজধানী? একটাই বাকি রয়েছে, দেখো দেখতে পাচ্ছ, মণিপুরের রাজধানী হচ্ছে ইম্ফল। খুবই গুরুত্বপূর্ণ, সেভেন সিস্টার্স আমাদের মনে রাখতে হবে। ওকে, পরবর্তী প্রশ্ন কি বলেছে, কোন নদীর উপরে পং বাঁধ গড়ে উঠেছে? তাহলে পং একটা যে আমাদের বাঁধ রয়েছে, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বাঁধ। সেটা কোন নদীর উপরে? চারটে অপশন রয়েছে: নর্মদা, বিপাশা, সোন এবং ইরাবতী। তো পং বাং গড়ে উঠেছে, এটা কিন্তু বিপাশা নদীর উপরে, যেটা হিমালয়ের রোটাংলা থেকে বিপাশা নদীর সৃষ্টি হয়েছে, যেটা আরব সাগরে প্রবাহিত শতদ্রু নদীর সাথে মিলিত হয়েছে। এর আরেকটা নাম কিন্তু বিপাশা। এটা হচ্ছে হিমাচল প্রদেশ এবং পাঞ্জাবে অবস্থিত। এই পং ড্যামটা কিন্তু বেসিক্যালি হিমাচল প্রদেশে অবস্থিত, যার উচ্চতা 133 মিটার। পরবর্তী প্রশ্নে যাওয়া যাক, কি বলেছে, কোন নদীতে নাগার্জুন সাগর প্রজেক্ট অবস্থিত? চারটে অপশন রয়েছে: তাপ্তি নদী, যেটা গুজরাটে, মাহি নদী মহারাষ্ট্র,
কৃষ্ণা নদী কর্ণাটক অন্ধ্রপ্রদেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। তো এর মধ্যে নাগার্জুন সাগর প্রজেক্ট কোন নদীর উপরে অবস্থিত? তাহলে নাগার্জুন সাগর প্রজেক্ট প্রত্যেকে জানি কৃষ্ণা নদীর উপরে অবস্থিত, কিন্তু এটা অন্ধ্রপ্রদেশে অবস্থিত, কর্ণাটকের নয়। তো নাগার্জুন সাগর বাঁধটা কৃষ্ণা নদীর উপরে অবস্থিত। এটি তেলেঙ্গানা রাজ্যের নালগোন্ডা জেলা থেকে উৎপন্ন হয়ে অন্ধ্রপ্রদেশ রাজ্যের গুন্টুর জেলার সীমান্তে অবস্থিত। এই বাঁধটা ব্যবহার করা হয় বহুমুখী সেচ এবং জলবিদ্যুৎ উৎপাদনের জন্য। খুবই গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট প্রশ্ন ছিল। কোন রাজ্য ভেঙে ছত্তিশগড় রাজ্য গঠন করা হয়েছে? দেখো 2000 সালে তিনটে রাজ্যকে ভেঙে তিনটে রাজ্য, এক্সট্রা তিনটে রাজ্য কিন্তু গঠন করা হয়েছে। অপশন রয়েছে বিহার, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র। দেখো, মহারাষ্ট্র কখনো ভাগ করা হয়নি। 2003 সালে বিহারকে ভেঙে ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশকে ভেঙে উত্তরাঞ্চল যেটা পরবর্তীকালে উত্তরাখণ্ড হয়েছে, আর মধ্যপ্রদেশকে ভেঙে ছত্তিশগড় গঠন করা রয়েছে। তিনটেই কিন্তু 2000 সালেই হয়েছে। এর মধ্যে ছত্তিশগড় 2000 সালের 1লা নভেম্বর গঠিত হয়েছিল, যেখানে ছত্তিশগড়ি এবং 6টি গন্ডি ভাষার জেলাকে বিভক্ত করে রয়েছে। এটা ভারতের নবম বৃহত্তম রাজ্য এবং ভারতের 17তম সর্বাধিক জনবহুল রাজ্য। খুবই ইম্পর্টেন্ট রাজ্য, যার রাজধানী রায়পুর এবং এটাই বৃহত্তম শহর। পরবর্তী প্রশ্ন, ভারতের সবচেয়ে পুরাতন তৈলক্ষেত্র কোনটি? ভারতে বিভিন্ন ধরনের তৈলক্ষেত্র যেখান থেকে ক্রুড অয়েল উত্তোলন হয়ে থাকে, তার মধ্যে কোথায় সবচেয়ে ছোট সবচেয়ে পুরাতন তৈলক্ষেত্র রয়েছে? চারটে অপশন রয়েছে: মোরান, ডিগবয়, বোম্বে হাই আর আঙ্কেশ্বর। তো প্রত্যেকে জানো যে পুরাতন সবচেয়ে তৈলক্ষেত্র কিন্তু ডিগবয়ে অবস্থিত, যেটা আসামের তিনসুকিয়া জেলায় রয়েছে। এটা এশিয়ার প্রাচীনতম সক্রিয় তেল শোধনাগারের মধ্যে একটি। বোম্বে হাইও কিন্তু রয়েছে, কিন্তু বোম্বে হাই পরে হয়েছে এবং বর্তমানে কিন্তু বোম্বে হাই থেকে সেভাবে তৈল উৎপাদন বা তৈল উত্তোলন করা যাচ্ছে না। পরবর্তী প্রশ্ন, ভারতের প্রথম পারমাণবিক কেন্দ্র কোনটি? চারটে অপশন রয়েছে: ট্রম্বে, কালপক্কম, নারোরা এবং তারাপুর। দেখো, ভারতের প্রথম পারমাণবিক কেন্দ্র এটা আমাদের তারাপুরে অবস্থিত, মহারাষ্ট্রের তারাপুরে অবস্থিত। এটা ভারতের প্রথম বাণিজ্যিক পারমাণবিক কেন্দ্র, যেটা 1969 সালে চালু করা হয়েছিল ইন্দিরা গান্ধীর সময়। সেই সময় হোমি জাহাঙ্গীর ভাবা এর সবচেয়ে বড় আর্কিটেক্ট ছিলেন। তো তিনি ভারতকে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তৈরি করার জন্য করেছিলেন, যেখানে প্রথম পারমাণবিক রিঅ্যাক্টর ছিল অপ্সরা। যারা জেনে থাকো এটা সম্পর্কে, একটা ওয়েব সিরিজ আছে রকেট বয়েজ বলে, দেখতে পারো, খুব সুন্দরভাবে ওর মধ্যে এক্সপ্লেন করা রয়েছে। তো এখানে ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র এবং আন্তর্জাতিক পারমাণবিক সংস্থার মধ্যে 123টি চুক্তির অধীনে চালু করা হয়েছিল, যে পারমাণবিক যে কেন্দ্র তৈরি করা হচ্ছে তার মাধ্যমে শুধুমাত্র এনার্জি বা শক্তি উৎপাদন করা হবে, কোনো রকমের বোম উৎপাদন করা হবে না। এটা ভারতের ন্যাশনাল পাওয়ার কর্পোরেশন, যেটা এনটিপিসির দ্বারা পরিচালিত হয়ে থাকে। আয়তনের দিক থেকে ভারতের বৃহত্তম জেলা কোনটা? দেখো, চারটে অপশন রয়েছে: বর্ধমান, কচ্ছ, বস্তার এবং লি লাদাখ। তো প্রত্যেকেই জানি, দেখো, ভারতের বৃহত্তম জেলা ম্যাপে দেখতে পাচ্ছ, এটা গুজরাটের কচ্ছ জেলা। এখান থেকে সবচেয়ে বেশি নুন উৎপাদন হয়, এই জন্য এটাকে হোয়াইট ডেজার্টও বলা হয়ে থাকে। কচ্ছ ভারতের বৃহত্তম জেলা, এটা গুজরাটে অবস্থিত। জেলায় কচ্ছি ভাষার লোকেরা কথা বলে। আর সবচেয়ে যদি ছোট জেলা বলা হয়, পন্ডিচেরির মাহে, যেটা সবচেয়ে ছোট জেলা, যেটা কিন্তু কেরালাতে অবস্থিত। কেরালা, আমাদের যে পন্ডিচেরি, 4টে ডিস্ট্রিক্ট রয়েছে, 3টে রাজ্যের মধ্যে আলাদা আলাদা ভাবে। তোমরা যদি জানো তাহলে কমেন্ট করে জানাও, পন্ডিচেরির যে ডিস্ট্রিক্ট গুলো রয়েছে, মানে বাকি 3টে ডিস্ট্রিক্ট কোনটা কোন জেলায় রয়েছে। চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। ভারতে অরণ্য গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? চারটে অপশন রয়েছে: ব্যাঙ্গালোর, দেহরাদুন, এলাহাবাদ এবং জোরহাট। তো ভারতের অরণ্য গবেষণাগার বা যেটাকে ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট বলা হয়, সেটা অবস্থিত দেহরাদুনে, উত্তরাখণ্ডের দেহরাদুনে অবস্থিত। 1991 সালে এটাকে বিশ্ববিদ্যালয় হিসেবে গণ্য করা হয়েছে। এটা ইন্দিরা গান্ধী জাতীয় বন একাডেমি হোস্ট করে এবং ভারতীয় বন পরিষেবার দ্বারা নির্বাচিত কর্মকর্তাদের এরা প্রশিক্ষণ প্রদান করে থাকে। ভারতের বৃহত্তম প্রতিবেশী রাষ্ট্র কোনটি? দেখো, ভারতের সাথে চীন বর্ডার শেয়ার করে, শ্রীলঙ্কা ম্যারিটাইম বর্ডার শেয়ার করে, বাংলাদেশ বর্ডার শেয়ার করে, নেপালও বর্ডার শেয়ার করে। তো এর মধ্যে বৃহত্তম প্রতিবেশী রাষ্ট্র কিন্তু আয়তনের দিক থেকে চীন। তো ভারতের বৃহত্তম প্রতিবেশী রাষ্ট্র চীন। ভারত 9টি দেশের সাথে সীমানা ভাগ করে, 7টি সীমান্ত আর 2টো জল সীমান্ত। তো এর মধ্যে পাকিস্তান, চীন,
নেপাল, ভুটান, বাংলাদেশ, মায়ানমার, আফগানিস্তানের সাথে স্থলভাগে করে, আর জলভাগে শ্রীলঙ্কা এবং মলদ্বীপের সাথে করে। বর্তমানের দিনে আমরা প্রতিবেশী রাষ্ট্রের মধ্যে মলদ্বীপকে কনসিডার করি না। তার কারণ হচ্ছে মলদ্বীপের সঙ্গে প্রেজেন্টলি পলিটিক্যাল বাউন্ডারি সেভাবে নেই, মানে পলিটিক্যাল যে রিলেশন সেটা নেই। সেই কারণে আমরা কিন্তু এটাকে কনসিডার করি না। প্লাস এটা আমাদের ইউনিয়ন টেরিটরি, আমাদের হচ্ছে লাক্ষদ্বীপের পরে অবস্থিত, যেটাকে আমরা ম্যারিটাইম বাউন্ডারির মধ্যে কনসিডার অনেক ক্ষেত্রে করি না। Okay? কোন শহরকে এশিয়ার রোম বলা হয়? চারটে অপশন রয়েছে: মুম্বাই, কানপুর, দিল্লি, আগ্রা। তো এশিয়ার রোম বলা হয়ে থাকে দিল্লিকে। দেখো, দিল্লি ভারতের রাজধানী এবং ঐতিহাসিক শহর। তো ম্যাঙ্গালোর আরব সাগর পশ্চিম ঘাটের মধ্যে অবস্থিত, এই জন্য ম্যাঙ্গালোরকে পূর্বের রোম বলা হয়। তো এশিয়ার রোম বলা হয় দিল্লিকে। ওকে, তো ম্যাঙ্গালোর, এটা আমাদের খুবই কনফিউশন হয়ে যায়, প্রাচ্যের রোম বা পূর্বের রোম বলা হয় ম্যাঙ্গালোরকে, এশিয়ার রোম বলা হয় দিল্লিকে। বামডিলা পাস ভারতের কোন রাজ্যে অবস্থিত? চারটা অপশন রয়েছে: মণিপুর, অরুণাচল প্রদেশ, ঝাড়খণ্ড, তামিলনাড়ু। দেখো, এই যে পাস যখনই কনসিডার করা হয় তখন মনে রাখবে এগুলো বেসিক্যালি হিমালয় অঞ্চলে কিন্তু এই পাসগুলো রয়েছে, অথবা পূর্বঘাট বা পশ্চিমঘাট পর্বতে রয়েছে। পূর্বঘাট পর্বতে সেরকম ভাবে কোনো পাস নেই, পশ্চিমঘাট পর্বতে দুটো পাস রয়েছে, কিন্তু সেই পাসগুলো শুধুমাত্র ব্যবহার করার জন্য। তো এরকম ধরনের যদি কোনো বামডিলা পাস বা নামটা যদি না পাও, তাহলে কনসিডার করবে সেগুলো হিমালয়ের কোনো অঞ্চলে অবস্থিত। তার মধ্যে অরুণাচল প্রদেশ, সিকিম অথবা হিমাচল প্রদেশের মধ্যে এগুলো পড়ে, বেশিরভাগ পাসগুলো পড়ে। তো এর মধ্যে অরুণাচল প্রদেশ রয়েছে। তো বোমডিলা পাস ভারতের অরুণাচল প্রদেশে অবস্থিত, পশ্চিম কামেং জেলার বোমডিলা যাওয়ার পথে এটা রাজ্যের বাকি অংশকে যুক্ত করে। কোন শহরকে গোলাপি শহর বা পিঙ্ক সিটি বলা হয়? দেখো, পিঙ্ক সিটি বলা হয়, চারটে অপশন রয়েছে: জয়পুর, নাগপুর, কানপুর, কোচি। তোর মধ্যে জয়পুরকে বলা হয় পিঙ্ক সিটি, কারণ মহারাজা রাম সিং প্রিন্স অফ ওয়েলস যখন ভারতে এসেছিল, তো তাকে অভ্যর্থনা জানাতে তার যে ওয়াইফ ছিল তার পছন্দের কালার পিঙ্ক দিয়ে পুরো শহরটাকে সাজিয়ে দিয়েছিল। এই জন্য এই শহরটিকে গোলাপি শহর বা পিঙ্ক সিটি বলা হয়, এবং এটিকে ভারতের প্যারিসও বলা হয়ে থাকে। ভিতরকণিকা অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত? চারটে অপশন রয়েছে, অনেকে ঘুরতে গিয়েছো: পশ্চিমবঙ্গ, আসাম, ঝাড়খণ্ড, উড়িষ্যা। তো এর মধ্যে উড়িষ্যাতে রয়েছে ভিতরকানিকা জাতীয় উদ্যান, যেটা 1998 সালে জাতীয় উদ্যান এবং 2002 সালে রামসার সাইট হিসেবে মনোনীত হয়েছে। তো এখানে আমাদের সেকেন্ড বৃহত্তম ম্যানগ্রোভ ফরেস্ট রয়েছে, সবচেয়ে বৃহত্তম সুন্দরবনে অবস্থিত। এখানে কিছু কুমিরের জন্য প্রজনন স্থান। কিছুদিন আগে এখানে প্রচুর পরিমাণে কচ্ছপ দেখা গিয়েছিল আমাদের উপকূল অঞ্চলে। তো প্রত্যেকে হয়তো দেখেছো, যদি না দেখে থাকো এটা আমাদের খেয়াল রাখবে, ভিতরকণিকায় হয়েছিল। নাথুলা পাস কোন রাজ্যে অবস্থিত? আবার দেখা এক ধরনের ভালো কোশ্চেন। নাগাল্যান্ড, কাশ্মীর, অরুণাচল প্রদেশ, সিকিম। এখানে অপশনটা একটু টাফ কেন হবে? কারণ কাশ্মীর, অরুণাচল প্রদেশ, সিকিম তিনটেতেই পাস অবস্থিত। তার মধ্যে নাথুলা পাস ভেরি ভেরি ফেমাস, যেটা সিকিমে অবস্থিত, চায়নার সাথে এটা কিন্তু রয়েছে। তো 1962 সালে যখন ভারত চীন যুদ্ধ হচ্ছিল, সেই সময় থেকে নাথুলা পাস কিন্তু টোটালি বন্ধ করে দেওয়া হয়েছিল। কিন্তু পরবর্তীকালে ব্রিক্স গঠন করার পরে চীনের সাথে আমাদের যে একটা অবস্থান খুব ভালো পরিবর্তন হয়েছে, সেই কারণে 2006 সালে নাথুলা পাসকে আবার চালু করা হয়েছে। তো যেটা বেসিক্যালি সিকিমের গ্যাংটক থেকে 54 কিলোমিটার দূরে অবস্থিত। তো একমাত্র ভারতের নাগরিকরাই এই পাসটা দেখতে পারেন, যারা গ্যাংটক যাওয়ার পারমিট যাদের কাছে থাকে। গারো এবং খাসি উপজাতি ভারতের কোন রাজ্যে দেখা যায়? চারটা অপশন রয়েছে: কেরালা, মেঘালয়, তামিলনাড়ু, মিজোরাম। এটা বেসিক্যালি ওই জায়গায় যে পাহাড় রয়েছে গারো এবং খাসি পাহাড়, সেই পাহাড়ে যারা বসবাস করে তাদেরকে বলা হয়। তো এটা অবশ্যই মেঘালয়ে রয়েছে, গারো, খাসি আর জয়ন্তিয়া পাহাড়। তো এই তিনটে যে পাহাড় রয়েছে সেখানে যেসব উপজাতিরা বসবাস করে তাদেরকেই গারো, খাসি আর জয়ন্তিয়া বলা হয়ে থাকে। তো এটা অবশ্যই মেঘালয়। শিবসমুদ্রম জলপ্রপাত কোন নদীর উপরে অবস্থিত? চারটা অপশন রয়েছে: কৃষ্ণা, গোদাবরী, শতদ্রু এবং কাবেরী। শিবসমুদ্রম জলপ্রপাত ভীষণ ফেমাস, যেটা কাবেরী নদীর উপরে অবস্থিত, একটা গুরুত্বপূর্ণ জলপ্রপাত, যেটা তার সৌন্দর্যের জন্য ভীষণ বিখ্যাত। রোহিয়া ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত? চারটে অপশন: রাজস্থান, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ না হিমাচল প্রদেশ। তো রোহিয়া ন্যাশনাল পার্ক, যেটা আমাদের হিমাচল প্রদেশে অবস্থিত, হিমাচলের যে কুল্লু ডিস্ট্রিক্ট রয়েছে, কেউ যদি মানালি যাও তার ফলে কুল্লু একটা জায়গা পড়ে, এই কুল্লু জেলাতে হিমাচল প্রদেশে অবস্থিত রোহিল্লা ন্যাশনাল পার্ক, যেটা গ্রেট হিমালয়ান ন্যাশনাল পার্কের একটা অংশ।
রাজস্থানের বিখ্যাত জাওয়ার খনি থেকে কোন ধাতু পাওয়া যায়? চারটে অপশন রয়েছে, বক্সাইট, লোহা, জিঙ্ক, রূপো। তো দেখো, জাওয়ার খনি থেকে পাওয়া যায় বেসিক্যালি দস্তা এবং সীসা উৎপাদনের জন্য বিখ্যাত। এটা ভারতের প্রধান দস্তা উৎপাদনকারী খনি। কোনটি ভারতের বাগিচা নগরী বা উদ্যান সিটি নামে পরিচিত? চারটে অপশন রয়েছে, ব্যাঙ্গালোর, ইম্ফল, সিমলা এবং তিরুবনন্তপুরম। তো ভারতের বাড়ি মানে বাগিচা নগরী বা উদ্যান নগরী বলা হয় ব্যাঙ্গালোরকে, কারণ এখানে অনেক বোটানিক্যাল গার্ডেন এবং অনেক ন্যাশনাল পার্ক উদ্যান রয়েছে, যেমন লালবাগ বোটানিক্যাল গার্ডেন এবং কিউবান পার্ক। তাহলে আজকের ক্লাসটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, এবং এই ধরনের যদি আরো ক্লাস পেতে চাও তাহলে আমাদের চ্যানেল ওয়েট ফর জবকে ফলো এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। ধন্যবাদ।